মুগ্ধর মা বলছিল যে আমার ছেলেটা বারবার জুতা হারিয়ে ফেলে, কিন্তু এবার মৃত্যুর পরে এত জায়গায় লাশ নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার ছেলেটা এবার জুতাটা হারায়নি। তো এই আবেগী বাঙালি বলেই আসলে এরকমটা সম্ভব হয় আমার কাছে মনে হয়। এই জন্যই আসলে ৭১-এও আমরা স্বাধীনতা পেয়েছি। আপনার মায়ের পায়েস মিস করেন? হ্যাঁ করি, সব কিছুই করি। কাজ হারানোর ভয় ছিল না আপনার? অবশ্যই না, মানে কাজ হারানোর ভয় এখানে কোত্থেকে থাকে? কিছুটা তো হয়েছেই ভাঙচুর, সেটা অস্বীকার করার জন্যই। সেটা শুধু হিন্দুদের বাড়িও না, যেমন মাশরাফি তো আসলে হিন্দু না। আমার হয়তো টানটা একটু বেশি কাজ করেছে, কারণ আমি তো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ছবি। এখন যে ছবিটা আমি দেখছি পানিতে ডুবে আছে, ওই জায়গায় তো আমি হেঁটেছি, খেলেছি। মুরব্বি ড্যাশ, নাটক ড্যাশ, নাটক কম করো প্রিয়, এই ওয়েট ড্যাশ। ও আচ্ছা, এই ওয়েট, ইটস মাই টার্ন নাও। মায়ের বুকটা খালি করে দাপিয়ে বেড়াও তুমি কোন সুখে, রাজাকার মারছো না তো, ওরা বাংলা মায়ের দামাল ছেলে। দর্শক, দ্য টক রুমের আজকের অতিথি মিষ্টি একটা মেয়ে। শুধু মিষ্টি মেয়ে না, তিনি কিন্তু মিষ্টভাষীও। এই যে এই চেয়ারটায় সাধারণত আপনারা তাকে দেখেন, তবে আজকে উপস্থাপিকার চেয়ারে তিনি নন, তিনি আছেন গেস্টের চেয়ারে। কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আচ্ছা, আপনি কি ইন্ট্রোভার্ট? আমি কি ইন্ট্রোভার্ট? কি মনে হচ্ছে? সবার কাছ থেকে শুনছিলাম যে আপনি নাকি একটু ইন্ট্রোভার্ট। আসার পরে একদম শিওর হয়ে গেছি। ওকে, তাহলে তুমি যেহেতু বলেই দিয়েছো তাহলে সেটাই সই। একদম, কিন্তু ক্যামেরার সামনে তো আপনার এই ইন্ট্রোভার্ট ব্যাপারটা বোঝা যায় না। সেটাই তো আসলে আমাদের হয়তো কাজ, ব্যক্তিগত ইমোশনটাকে ছাপিয়ে কাজটা করা। আচ্ছা, অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ, এই কথাটা আসলে আপনি কেন গণমাধ্যমে বলছেন? ও একটা নিউজ মনে হয়, একটা গণমাধ্যমে আপনি বলেছেন যে অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ। কেন মনে একটা লেখা আছে, এটা আসলে আমার কথা তো নয়। অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, আমরা এই বাক্যটা সবাই জানি। সেটা আসলে একটা ইন্টারভিউর জন্য আমার সাথে কথা হচ্ছিল সাংবাদিক ইমরুল নূরের, ওর সাথে ক্যাজুয়ালি যখন আলাপ করছিলাম, প্রসঙ্গটা ছিল বাংলাদেশের টেস্ট সিরিজ, পাকিস্তানে সাকিব ভালো পারফর্ম করছে এবং একই সাথে সে যখন মাঠে পারফর্ম করছে দুর্দান্ত, সেই সময়টা আমাদের এখানে আলোচনা হচ্ছিল যে তার মার্ডার কেসের ব্যাপারে, সবাই জানে সেটা শিরোনাম হচ্ছিল। তো ওই ব্যাপারটা নিয়েই বলছিলাম যে এমন অদ্ভুত কিছু হচ্ছে চারদিকে, আসলে দেখে অনেক সময় মনে হচ্ছে যে থাকে না যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, একটা লাইন পড়েছিলাম ছোটবেলায়, ওটা মনে পড়ে যাচ্ছে, বাট আশা করি সব ঠিক হয়ে যাবে। এরকম ছিল কথাটা, পরে লেখায় উঠে এসেছে আর কি। এই যে একটা হত্যা মামলা হয়েছে সাকিব আল হাসানের উপরে, এই বিষয়টায় আপনার মতামতটা কি? আসলে এটা কি ঠিক বা যথাযুক্ত? এটা আসলে ওই যে একটু হাস্যকর একটা ব্যাপারই বটে জিনিসটা, বা এটা কেউই আসলে ভালোভাবে গ্রহণ করেনি, সেটা কম বেশি সবাই সেই মতামতটা দিয়েছেও। ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, আর কিছুই না। আসলে এই যে ছাত্র আন্দোলন তো একটা যৌক্তিক আন্দোলন বলে আপনি মনে করছেন কি? হ্যাঁ, অবশ্যই। সেই আন্দোলনে যখন আসলে মাশরাফি বিন মুর্তজা একটু নিশ্চুপ ছিল, তখন কিন্তু বিক্ষুব্ধ জনতা যখন এই যে ৫ আগস্টের পরে বা ৩৬ জুলাইয়ের পরে তার বাড়িতে ভাঙচুর করে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি সেটাও ভালোভাবে দেখছি না অবশ্যই। মানে কোনো রকম ভাঙচুর, কারো বাড়িতে আক্রমণ করা, সেটা যেই হোক, এটা আমি কখনোই সাপোর্ট করি না, ওটা নিয়েও কথা বলেছি। বাট আন্দোলনের সময়টায় মানুষের ইমোশনটা অন্যরকম ছিল এবং আন্দোলনের প্রথম থেকে আমি আন্দোলনের পক্ষেই ছিলাম, বেশিরভাগ মানুষই তাই ছিল। মাশরাফি বিন মুর্তজা চুপ ছিলেন, এটা নিয়ে ভক্তদের একটা ক্ষোভ ছিল, আমারও অভিমান ছিল, আমিও সেই জিনিসটা নিয়ে কথা বলেছি। কিন্তু দিন শেষে উনি কি অনুভব করেছেন সেটা হয়তো উনিই জানেন। উনি তো পরে বললেন যে ওনার মেয়ে যখন ইনস্টাগ্রামে আন্দোলনের পক্ষ হয়ে পোস্ট দিচ্ছে, উনি মেয়েকে বলেছেন যে তুমি করো, মানে আমি তোমাকে বাধা দিচ্ছি না। মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে আগুন বা অগ্নিকাণ্ড হয়েছে বা ভাঙচুর হয়েছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন পেজে, যে পেজগুলো আসলে ভালো রিচ করছে মানুষের কাছে, সেই পেজে বলা হচ্ছে যে লিটন দাস যিনি খেলোয়াড়, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং হিন্দুরা এখানে কোনোভাবেই আসলে শঙ্কামুক্ত না। তো এই বিষয়টা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভীষণ রকম। তো আমরা দেখেছি যে একটা সময় কতিপয়, সব ভারতীয় এক নাগারে আমি বলতে চাই না, কতিপয় ভারতীয় মানুষ সেটাকে খুব বাজেভাবে প্রোপাগান্ডা করছিল যে বাংলাদেশে হিন্দুদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। কিছুটা তো হয়েছেই ভাঙচুর, সেটাও অস্বীকার করার জন্যই। সেটা শুধু হিন্দুদের বাড়িও না, যেমন মাশরাফি তো আসলে হিন্দু না, তার বাড়িতেও হয়েছে, তার রাজনৈতিক কারণে হয়েছে, দলগত কারণে হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। ওই সময় যখন ল অ্যান্ড অর্ডার একদমই ছিল না, তখন দলগত না, ধর্মীয় না, হয়তো এমনিতেই চোর ডাকাতের তো আসলে
অভাব নেই, আছে তো খারাপ মানুষ, আচ্ছা তাই না? তো মানে তোমার বাসায় তো নিশ্চয়ই তুমি এখানে এসছো, বাসার দরজা লক করেই এসছো, দরজা তো খুলে আসোনি না, কারণ যে কোনো কিছুই তো হতে পারে, চোর ডাকাত ঢুকতে পারে, বাসার যে সাহায্যকারী কাজের যে লোক থাকে তুমি তো তাকেও বিলিভ করো না, তাই না? তো ব্যক্তিগত জিনিস আমরা সাবধানেই রাখি। তো ওরকম যখন ল অ্যান্ড অর্ডার ছিল না, ওরকম হামলাও হয়েছে, হামলা অনেক রকম